হুম, হুম। শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থী এবং আমার অত্যন্ত স্নেহভাজন বন্ধুবর ডক্টর মোজাফফর আনসারী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, কাজী নজরুল ইউনিভার্সিটি, আসানসোল। উনি আমাদের যে গত 23শে মে থেকে যে অ্যাড অন কোর্স শুরু হয়েছে, অ্যাড অন কোর্স অন ভ্যালু অ্যান্ড পিস এডুকেশন, এই কর্মসূচিতে ডক্টর আনসারি স্যার উনিও আমাদের একজন রিসোর্স পার্সন। আজকে উনি ভ্যালু এডুকেশন অ্যান্ড পিস এডুকেশনের ওপরে একটা ইন্ট্রোডাক্টরি স্পিচ দেবেন, একটা ক্লাস নেবেন আমাদের এই অ্যাড অন কোর্সের ওপরে। আমি ওনাকে প্রথমেই বানেশ্বর সারথিওয়ালা মহাবিদ্যালয়ের শিক্ষা বিভাগের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাচ্ছি আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। উনি ভীষণই ব্যস্ত মানুষ একজন, নিজেকে কর্মচঞ্চল রাখতেই ভালোবাসেন। তারপরেও বন্ধুপ্রীতি এবং শিক্ষার্থী প্রীতি অগ্রাহ্য না করতে পেরে উনি আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন। আমি ওনাকে মানে আমাদের সামগ্রিক কলেজের পক্ষ থেকে এবং বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। এবং খুব বেশি দেরি না করে আমি অতি সংক্ষেপে একটা ডক্টর আনসারি সম্পর্কে অতি সংক্ষেপে একটু ইন্ট্রোডিউস করে আমি ওনাকে আজকের যে মূল ক্লাস সেটাতে আহ্বান জানিয়ে রাখছি। ডক্টর আনসারি এই মিস্টার টু ডক্টরের যে জার্নিটা, বা সেই গেও মজফফর থেকে আজকের প্রফেসর মজফফরের যে জার্নিটা, এটার আগাগোড়া গোটা গল্পটাই আমার জানা। এবং একেবারে একটা প্রত্যন্ত গ্রাম থেকে, পুরুলিয়ার সেই পাষাণ ভূমি থেকে, পুরুলিয়াকে পাষাণ ভূমি বলে, এই পাষাণ ভূমির মানে সব থেকে সার্থকতা এখানেই যে উনি যে গ্রামে জন্মগ্রহণ করেছেন সেই গ্রামটা আবার সত্যি সত্যি একটা পাষাণ ভূমি, অর্থাৎ অনেক উঁচুতে অবস্থিত। এবং আহ, ওখানে একটা চরম জলসংকট দেখা যায় বছরের বেশিরভাগ সময় ধরে। তো এই যে জার্নিটা, এটা যে কোনো শিক্ষার্থীদের কাছে, যে কোনো মানুষের কাছে একটা অনুপ্রেরণা তৈরি করবে, অনুপ্রাণিত করবে। আমি সেই সব গল্পগুলো বললাম না, কিন্তু একটা একেবারেই প্রত্যন্ত গ্রাম, পুরুলিয়া শহর থেকে অনেকটাই দূরে, সেই গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে প্রথমে জেকে কলেজ, তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং তারপরে আর মুখ ফেরাতে হয়নি। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থেকেই তার সমস্ত রকমের পড়াশোনা কার্য সম্পন্ন করেছেন। একেবারে আমাদের গতানুগতিক শিক্ষার যে একেবারে সর্বোচ্চতম ডিগ্রি, তার অনেক দূর অবধি উনি গেছেন, যদিও সর্বোচ্চতম ডিগ্রি হিসেবে পোস্টডক বা ডিলিট এগুলোও আছে, কিন্তু গতানুগতিকভাবে যেগুলো প্রচলিত তার সর্বোত্তম শিক্ষা লাভের প্রয়াস উনি করে গেছেন। কিন্তু উনি মনে প্রাণে বিশ্বাস করেন যে আমাদের এই শেখার প্রক্রিয়াটা সারা জীবন ধরেই চলতে থাকে, এবং শিক্ষাটা ওনার শুধুমাত্র পেশা না, উনি নিজের মধ্যেই সেটাকে যাপন করেন এবং নিজেকে প্রতিনিয়ত উনি শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন, যার কারণে ওনার কাছ থেকে অনেক বেশি শেখা যায়, অনেক কিছুই শেখা যায়। আমি ডক্টর আনসারিকে আজকের এই ক্লাসে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করার জন্য ওনাকে অনুরোধ জানাচ্ছি। এবং যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত হয়েছ, তোমরা আশা করছি
এই ভ্যালু অ্যান্ড পিস এডুকেশন বিষয়ে অনেকটাই সমৃদ্ধ হবে এই আশা রাখছি আমি। প্লিজ স্যার। ধন্যবাদ উজ্জ্বল বাবু, গুড ইভিনিং। এতক্ষণ ধরে এত সুন্দরভাবে ইন্ট্রোডিউস করার জন্য। এখানে যারা উপস্থিত আছে আমার মনে হয় ফ্যাকাল্টি মেম্বার্স এবং স্টুডেন্ট সবাই আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? না, ওই রকম কিছু পাইনি আমি। একটু রেসপন্স করবেন, আমার কথা কি শোনা যাচ্ছে? না, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ইয়েতেই লেখা থ্যাংক ইউ। উপস্থিত সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে ভ্যালু এবং পিস এডুকেশন সম্পর্কে জাস্ট একটা ইন্ট্রোডাকশন আমরা আলোচনা করব। তাহলে স্যার ওটা বাদ দিয়ে অন্য অন্য যে আমার মনে হয় এই অ্যাড অন কোর্স অলরেডি শুরু হয়েছে এবং এই যে কোর্সগুলো নতুন করে বা এক্সট্রা করে বা অপশনাল হিসেবে করা হচ্ছে, এটা কিন্তু নিউ এডুকেশন পলিসির একটা প্রিন্সিপালস। হ্যাঁ হ্যাঁ। নিউ এডুকেশন পলিসি যেটা বারবার ফোকাস করছে সেটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট। বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠান এটাকে বিভিন্ন নামে অভিহিত করছে, কোথাও অপশনাল, কোথাও ওপেন ইলেকটিভ, কোথাও মাইনর ইলেকটিভ, কোথাও অ্যাড অন কোর্স, বিভিন্নভাবে এই কোর্সটা চলছে। এই কোর্সের যে বিষয়বস্তু ভ্যালু অ্যান্ড পিস এডুকেশন, এটা সত্যি আজকের দিনে ভীষণ প্রাসঙ্গিক। আচ্ছা, ভীষণ প্রাসঙ্গিক, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সমাজের সর্বস্তরে এই এডুকেশন এবং ভ্যালু এডুকেশন এই দুটোর মধ্যে যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এটা কিন্তু প্রতিনিয়ত আমাদের চোখে ধরা পড়ছে। আমি একটু স্লাইড শেয়ারে যাই। ঠিক আছে। জয় অধিকারী, ভিডিওটা অফ করো। ডক্টর আনসারি, এনি ইন্টারাপশন? না, আমি জাস্ট একটু স্লাইড শেয়ার যাচ্ছি, স্লাইডটা শেয়ার করি। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। এমনি আমরা আলোচনা এবং গল্পই করব ভ্যালু এবং পিস এডুকেশন সম্পর্কে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, পার্টিসিপেন্ট যারা আছেন সবাই আপাতত স্টুডেন্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আপাতত স্টুডেন্ট অ্যাড্রেস করেই কথা হ্যাঁ বলছি, হ্যাঁ, মানে তুমি অবশ্যই করেই অবশ্যই অবশ্যই। ওকে ওকে। একদম। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। ওই গুগল মিটের স্ক্রিনটাই দেখা যাচ্ছে। ওইটা মিনিমাইজ করে, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে পরিষ্কার। আচ্ছা, এই ভার্চুয়াল মোডের একটা অসুবিধা হচ্ছে যে ওই ফেসগুলো দেখা যায় না, যার ফলে আমি কাদের সামনে কথা বলছি এটা একটু অসুবিধাজনক হয়, কিন্তু আমার মনে হয় সবার সঙ্গে আমি ইন্টারাকশন করতে পারবো। আচ্ছা, আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি, তোমরা যারা বাড়িতে আছো, যারা ঠিকঠাক পজিশনে আছো, তারা যদি ক্যামেরাগুলো অন করো তাহলে ভালো হবে।
মানে স্যার তাহলে ইন্টারেকশনটা ভালোভাবে করতে পারবেন। আর যারা মানে মনে করছো যে আমি ঠিকঠাক পজিশনে নেই, তাহলে তারা ক্যামেরা অন করার দরকার নেই তাদের। কিন্তু যারা আমার মতো হয়তো কোনো একটা জায়গায় বসে আছো বাড়িতে, তারা ক্যামেরা অন করতে পারো। আচ্ছা, যদি ভিডিও ক্যামেরা অন করতে কিছু অসুবিধা হয় তাহলে অডিও অন করে কথা বলাও যেতে পারে। আমি কিন্তু একটু ইন্টারাকশন করব, একটু গল্প করব এবং জাস্ট আপকামিং যেটুকু সময় আমরা একসঙ্গে কাটাবো সেটা কিন্তু গল্প করেই কাটাবো। বেসিক্যালি ভ্যালু এবং পিস এডুকেশনের জায়গাটা হচ্ছে গল্প করার জায়গা। কারণ এটা আমরা সবাই প্রত্যেকেই জানি যে এডুকেশন এবং ভ্যালু এডুকেশন এটা এখন চোখে পড়ার মতো একটা দৃশ্য হয়ে গেছে। আমি জাস্ট একটা গল্প দিয়ে স্টার্ট, শুধু গল্প নয়, একটা একটা ঘটনা শেয়ার করে আমি জাস্ট স্টার্ট করব। আচ্ছা, এই এডুকেশন এবং ভ্যালু এডুকেশন এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? কেউ কেউ একটু রেসপন্স করবে। আরে হ্যাঁ না কিছু হলেও তো অ্যান্সার করো। এটা তো কোশ্চেন থ্রো করছে, কোশ্চেন। কিছু না, জাস্ট জাস্ট ইন্টারাকশন, জাস্ট আমরা গল্প করব একটু। হ্যাঁ না যাই হোক কিছু একটা বললে হবে, কাউকে দেখা যাচ্ছে না, কেউ কাউকে কিচ্ছু মনে করবে না, শুধু জাস্ট একটু গল্প। এই যে এডুকেশন এবং ভ্যালু এডুকেশন, এডুকেশন এবং স্যার আমার ভ্যালু তো না মনে হয়। না মনে হয়, দ্যাটস গুড, ভেরি গুড। আর কারো কিছু মনে হচ্ছে? তোমার নাম কি একটু বলো? আমার নাম স্বরূপ দাস, আমি এডুকেশন ডিপার্টমেন্টের ছাত্র আর কি, স্টুডেন্ট। ধন্যবাদ স্বরূপ, সুন্দর বলেছো। স্বরূপ সত্যি সত্যি উপলব্ধি করেছে যে এডুকেশন মানেই ভ্যালু এডুকেশন। অ্যাকচুয়ালি রিয়েল সেন্সে তাই হওয়া উচিত। আমি জাস্ট একটা ছোট গল্প বলি, একেবারেই রিয়েল এক্সাম্পল। সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে গত 25 বছর থেকে 28 বছর যাবৎ এক ভদ্রলোক কাজ করেন। তিনি একেবারেই নিম্নবিত্ত এবং দরিদ্র, তথাকথিত উনি সাঁওতাল পরিবার থেকে আসেন এবং আমাদের ছোটবেলা থেকে উনি আমাদের বাড়িতেই কাজ করেন। ওনার নাম হচ্ছে ভুটুদা, আমরা ভুটুদা নামে পরিচিত। এবং 25 থেকে 28 বছর কাজ করা মানে উনি অজান্তেই আমাদের সঙ্গে ফ্যামিলি মেম্বার হয়ে উঠেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বছরের যে সময়টুকুটাতে মানে এই গ্রীষ্মের সময় যখন কাজ থাকে না, তখন উনি কি করেন? অন্যের বাড়িতে বাড়ি বানানোর কাজ করেন, কন্ট্রাক্ট নিয়ে নেন। এবং আগে, আমি জাস্ট কয়েক বছর আগের কথা বলছি, গ্রামেগঞ্জে তখনও মাটির বাড়ি তৈরির কাজ হতো। তিনি কিন্তু খুব ভালো মাটির বাড়ি তৈরি করতে পারতেন। তো হঠাৎ করে একদিন ভটুদা একটা কাজ পেয়েছেন, একটা মাটির বাড়ি তৈরির কন্ট্রাক্ট উনি পেয়েছেন। আমি জিজ্ঞেস করলাম যে ভটুদা, বাড়িটা কততে কন্ট্রাক্ট নিয়েছো, কত টাকায় চুক্তি করেছো? ভটুদা বললেন 3,000 টাকায়। আমি বললাম, তুমি মাত্র 3,000 টাকায় বাড়িটা তৈরি করে দেবে? ও, তার আগে ভটুদা সম্পর্কে একটু বলি যে ভটুদা একেবারেই নুন আনতে পান্তা ফোড়াই এরকম একটা পরিবার থেকে আসা। হঠাৎ করে ওনার ওয়াইফ অসুস্থ হয়ে মারা যান। কিছুদিন পরে তার এক ছেলে এক মেয়ে, ছেলের বিয়ে হয়। বিয়ে হওয়ার 1 থেকে 1.5 বছরের মাথায় তার ছেলেটা জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যায়। তার কিছুদিন পরে মেয়েটা, একটাই মাত্র মেয়ে, সেটা একটা মানে কি বলবো, একটা আত্মীয় বাড়িতে গিয়ে তারপর সেখান থেকে আর ফেরে না। এইরকম ভটুদার অবস্থা। সেই ভটুদা মাটির বাড়ি তৈরি করার কাজ করেন। তাই ভটুদাকে আমি জিজ্ঞেস করলাম, ভটুদা বাড়িটা কততে কন্ট্রাক্ট করেছো? ভটুদা উত্তর দিল 3,000 টাকায়।
আমি বললাম, মাত্র ৩,০০০ টাকায় করে দিয়েছো? ওনার রেসপন্সটা ছিল এরকম যে ওরা অনেক গরিব মানুষ, এর থেকে বেশি আর পারবে না। দিস ওয়াজ দ্য রিয়েলাইজেশন অফ ভটুদা। ভটুদা কিন্তু তথাকথিত স্কুল শিক্ষায় শিক্ষিত নয়। ভটুদার কোনো ফর্মাল ডিগ্রি নেই, তার মধ্যে কোনো শিক্ষা নেই, কিন্তু এই যে ভটুদার উপলব্ধি, এই যে অনুভূতি, এই যে ভ্যালু, এটা কিন্তু অনেক আপার লেভেলের। তাহলে এখন কি বোঝা যাচ্ছে যে এডুকেশন, রিয়েল এডুকেশন এবং ভ্যালু এডুকেশন বা ভ্যালু, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই স্যার পার্থক্য আছে। পার্থক্য আছে? বোঝা যাচ্ছে পার্থক্যটা কোন জায়গায় পার্থক্যটা আছে? এই যে ঘটনাটা আমি বললাম, এই ঘটনা থেকে কি বোঝা গেল? কেউ কেউ একটু কথা বলো, জাস্ট একটু কথা বলো, তাহলে আমাদের আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তোমরা কথা বলবে না, আমাকেই কথা বলতে হবে। তাহলে দেখো, এখানে ভ্যালু এডুকেশনে দুটো শব্দ, ভ্যালু এবং এডুকেশন। আমরা চলে আসি একটু তথাকথিত সংজ্ঞায়, যে ভ্যালু এডুকেশন বলতে আমরা ঠিক কি বুঝি। আমরা জাস্ট একটু ইন্ট্রোডাকশন দেব, যে সিলেবাসটা এখানে করা আছে বা যে বিষয়টা আজকে আলোচনার কথা আছে সেটা সম্পর্কে আমরা একটা ইন্ট্রোডাকশন দেব। ভ্যালু এডুকেশন বলতে আমরা ঠিক কি বুঝি, কাকে আমরা বলবো ভ্যালু এডুকেশন? কারণ হচ্ছে যেখানে ভ্যালু দেওয়া হয়, যেখানে ভ্যালু জাজমেন্ট থাকে, যে শিক্ষায় ভ্যালু থাকে। এক্ষুনি যে ঘটনা বলছিলাম, ভটুদার কিন্তু তথাকথিত কোনো শিক্ষা নেই, কিন্তু তার মধ্যে ভ্যালুটা আছে, তার মধ্যে মূল্যবোধ আছে, তার মধ্যে মোরালিটি আছে। সে প্রকৃতপক্ষেই, আমরা মনে করি যে এই ধরনের মানুষ প্রকৃতপক্ষেই একজন শিক্ষিত মানুষ। কারণ হচ্ছে তিনি, তার মধ্যে মূল্যবোধের সঞ্চার ঘটেছে। এবং তোমরা অনেক দেখতে পাবে সমাজে অনেক বড় বড় ডিগ্রিধারী মানুষ আছেন যাদের মধ্যে এই ন্যূনতম মূল্যবোধটুকুটাও কাজ করে না। এখানেই ভ্যালু এডুকেশন এবং মানে প্রকৃত এডুকেশন এবং ভ্যালু এডুকেশন এবং ডিগ্রিধারী এডুকেশনের পার্থক্য একটু থেকে যায় রিয়েল সেন্সে। দেখো, ডিকশনারি অফ এডুকেশন এখানে ভ্যালুর যা ডেফিনেশন দিচ্ছে, দ্য থিংস ইন হুইচ পিপল আর ইন্টারেস্টেড। ভ্যালু এডুকেশন মানে হচ্ছে যে আমরা যাকে ভ্যালু দিই, তার মানে হচ্ছে যেখানে আমাদের নিড স্যাটিসফাই হয়, যেখানে আমরা আনন্দ পাই, বেসিক্যালি সেই জায়গাটাকেই বলা হচ্ছে ভ্যালু। কারণ আমরা যাকে ভ্যালু দিই, যেখানে আমরা আনন্দ পাই, যেখানে আমরা স্যাটিসফ্যাকশন ফিল করি, সেটাকেই আমরা ভ্যালু দিই। অন্যথায় যেখানে আমরা দুঃখ পাই, কষ্ট পাই, তাকে আমরা ভ্যালু দিই না। তাহলে যে এডুকেশনের মধ্যে আমরা ভ্যালু শিখতে পারবো, আমরা মোরালিটি শিখতে পারবো, নৈতিকতা শিখতে পারবো, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, এটা আমরা শিখতে পারবো, সেটাকেই কিন্তু বলা হচ্ছে সহজ কথায় ভ্যালু এডুকেশন। এবারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের দিনে, আজকের সমাজ পরিস্থিতিতে, আর্থসামাজিক পরিস্থিতিতে এই ভ্যালু এডুকেশনটা কতখানি গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা স্টেজে এই ভ্যালু এডুকেশনটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই মোরালিটিটা শিখতে হবে, আমাদের ভালো মন্দ, উচিত অনুচিত বোধ, বিচারকরণের ক্ষমতা আমাদের তৈরি করতে হবে। আর এটা তৈরি করতে গেলে কিন্তু আমাদের ভ্যালু এডুকেশনটা শিখতে হবে ভালো করে, যে আমরা কোন বিষয়কে ভ্যালু দেব এবং কোন বিষয়কে ভ্যালু দেব না, এটা জাজ করার যে প্রসেস, তাকেই বলা হচ্ছে ভ্যালু এডুকেশন। আমরা অনেক সময় কি করি, ভুল বিষয়কে ভ্যালু দিয়ে থাকি, বা
রং যেটা বিষয় সেখানে আমরা ভ্যালু দিয়ে থাকি, কারণ আমরা জানি না যে কোন জায়গাটাকে ভ্যালু দিতে হবে আর কোন জায়গাটাকে ভ্যালু দেওয়া চলবে না। এই জাজমেন্টের ক্ষমতাটাকেই বলা হচ্ছে ভ্যালু এডুকেশন। তাহলে আমাদের প্রত্যেকের এই ভ্যালু এডুকেশন নামক যে বিষয়টা আছে সেটার সঙ্গে পরিচিত হওয়া ভীষণ প্রয়োজন। সেই জন্য আজকের দিনে এইরকম একটা বিষয় ভ্যালু অ্যান্ড পিস এডুকেশন আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য। আমরা এখন দেখব যে কত ধরনের ভ্যালু আছে। ভ্যালু বিভিন্ন ধরনের হতে পারে, পার্টিকুলার কোনো ইউনিভার্সাল ভ্যালুর কোনো ডেফিনেশন বা ক্যাটাগরি নেই। ভ্যালু বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হতে পারে পার্সোনাল ভ্যালুস, এটা ব্যক্তি ভ্যারি করবে, বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম হতে পারে। সোশ্যাল ভ্যালু, সমাজ যেটাকে মূল্য দিয়ে থাকে। প্রথম কথা পার্সোনাল ভ্যালু মানে ব্যক্তি যেখানে মূল্য দিয়ে থাকে, আমার নিজের জন্য হতে পারে, অন্যের জন্য হতে পারে। আমরা অনেক সময় নিজের ভালো লাগার জায়গাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। দিস অল আর কল্ড পার্সোনাল ভ্যালুস। সোশ্যাল ভ্যালু কি, যেখানে নেইবার, কমিউনিটি, সোসাইটি, নেশন, ওয়ার্ল্ড যে জায়গাগুলোকে ভ্যালু দিয়ে থাকে সেগুলোকে আমরা বলি সোশ্যাল ভ্যালু। কারণ আমরা সামাজিক জীব, সমাজের কিছু নিয়ম নীতি আমাদের মেনে চলতে হয়। এই সামাজিক নিয়ম নীতি লঙ্ঘন করলে আমাদের সমাজ থেকে শাস্তি পেতে হয় বা সমাজ থেকে বেরিয়ে যেতে হয়। অনেক কিছু ফ্যাক্টরস আছে, সেই জন্য কিছু কিছু ভ্যালুস থাকে যেগুলো সমাজ গুরুত্ব দেয়, সেগুলোকে বলা হচ্ছে সোশ্যাল ভ্যালু। মোরাল ভ্যালু কোনগুলো? প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কিন্তু লিঙ্ক আপ আছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লিঙ্ক আপ আছে, প্রত্যেকটা ভ্যালু একে অপরের সঙ্গে রিলেটেড। মোরাল ভ্যালু কি, যেটা আমি একটু আগে বলছিলাম যে ভালো এবং মন্দ এটা যাচাইকরণের ক্ষমতা। আমাদের কিন্তু প্রতি মুহূর্তে এই ভালো মন্দ যাচাইকরণের ক্ষমতা তৈরি করতে হবে। যদি আমরা এটা যাচাই করতে না পারি তার মানে আমাদের ভ্যালু এডুকেশনের ল্যাক আছে, অভাব আছে, সেই অভাবটা ফুলফিল করতে হবে। স্পিরিচুয়াল ভ্যালুস, অবশ্যই স্পিরিচুয়াল ভ্যালু একটা অনেক বড় জায়গা জুড়ে আছে আমাদের, কারণ এটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত নয়, এটা স্পিরিচুয়ালিস্টিক ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। স্পিরিচুয়াল পাওয়ার কিন্তু সত্যি সত্যি একটা ভীষণ বড় পাওয়ার, যেটা তপস্যা করতে হয়, যেটা পূজা করতে হয়, যেটার জন্য অধ্যয়ন করতে হয়। আমরা পূজা কেন করি? আমরা পূজা করি তার কারণ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিষয় যা সহজে পাওয়া যায় না, সেটা পাওয়ার জন্য আমরা পূজা করি। পূজা করি তার মানে হচ্ছে চোখ বন্ধ করে তপস্যা করি, ধ্যান করি, যা আমাদের প্রাপ্য, যা আমরা পেতে চাই, অথচ অনেক কষ্ট করতে হয় সেটা পাওয়ার জন্য, সেই জন্য আমরা পূজা করি। তো এই এই যে বিষয়টা, এখান থেকে একটা ভ্যালু তৈরি হয় যাকে আমরা স্পিরিচুয়াল ভ্যালু বলে থাকি। কালচারাল ভ্যালুস, কালচার মানে কি? কালচার মানে হচ্ছে, তোমরা নিশ্চয়ই সোশিওলজিতে পড়েছো যে কালচার কালচার মানে হচ্ছে এক কথায় যদি আমরা বলি হোয়াট ইজ কালচার, তাহলে কালচার হচ্ছে বিহেভিয়ার অফ পিপল, মানুষের আচরণকেই আমরা কালচার বলি। এবারে যে জায়গায় মানুষ যেরকম আচরণ করে তার কালচার সেরকম হয়। এবারে দেখবে প্রত্যেকটা জায়গার মানুষের কালচার কিন্তু আলাদা আলাদা হতে পারে। আর ভারতবর্ষ একটা অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ দেশ। যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তে গেলে যে কোনো ধরনের কালচার আমরা দেখতে পাই, একটা ইউনিফাইড কালচারে কিন্তু ভারতবর্ষ চলে না। এবারে যে পার্টিকুলার কালচারের জন্য যে ভ্যালু প্রযোজ্য সেখানে সেই ভ্যালুই দেওয়া হয়, এটাকে কালচারাল ভ্যালু বলা হয়। যেমন প্রত্যেক জায়গার ট্রেডিশন আলাদা, প্রত্যেক জায়গার মানুষের প্র্যাকটিস আলাদা, তাদের জীবনযাত্রার ধরন আলাদা, তাদের ওয়ে অফ লিভিং আলাদা, সব কিছু আলাদা হতে পারে। সেই জায়গাগুলোকে যখন আমরা ভ্যালু দিয়ে থাকি, ইটস কল্ড কালচারাল ভ্যালুস। এথিক্যাল ভ্যালুস, এথিক্যাল ভ্যালুস মানে হচ্ছে যেখানে একটা গ্রুপ অফ পিপল একটা বিষয়কে সঠিক বলে বিবেচনা করে এবং সেটাকে একটা নৈতিকতার চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়, ইটস কল্ড এথিক্স। এইরকম জায়গায় যখন আমরা ভ্যালু দিয়ে থাকি তখন তাকে এথিক্যাল ভ্যালুস বলে। এইরকম অনেক ধরনের ভ্যালুস কিন্তু আমাদের মধ্যে আছে, যেগুলো দিয়ে আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাই। বিহেভিয়ারাল ভ্যালুস আছে, কারণ আমরা এটা
ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়, এবং এই বিহেভিয়ারাল ভ্যালুজের সঙ্গে পরিবেশের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত দুটো বিষয়। পরিবেশ ভীষণভাবে সম্পর্কযুক্ত আছে। বিহেভিয়ারাল ভ্যালুজ মানে হচ্ছে আমার কোন বিহেভিয়ারটা আমি তৈরি করব, গুড ম্যানার তৈরি হবে, যেটা ছোটবেলা থেকেই বাচ্চাদের শেখানো হয়। এটা করা উচিত, এটা করা উচিত নয়, তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো। একটা গুড প্র্যাকটিস বাচ্চাদের শেখানো হয়। তার ফলে কি হয়, বাচ্চার বিহেভিয়ারটা আস্তে 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 করে পাল্টে যায়। ইটস কল্ড বিহেভিয়ারাল ভ্যালুজ। ইনস্ট্রুমেন্টাল ভ্যালুজ কি? যখন আমরা কোনো বিষয় অ্যাচিভ করি বা কোনো কিছু গেইন করি, হতে পারে ফাইন্যান্সিয়াল, হতে পারে কোনো প্রমোশন, হতে পারে কোনো এক ক্লাস থেকে আরেক ক্লাসে সাকসেস, যখন আমরা প্লেজার ফিল করি এবং সেই জায়গাটাকে যখন আমরা ভ্যালু দিয়ে থাকি, ইটস কল্ড ইনস্ট্রুমেন্টাল ভ্যালুজ। ইন্ট্রিনজিক ভ্যালু কি? যেটাকে জাজ করে বলা হয় যে এটা ভালো। দিস ইজ দ্য জাজিং পাওয়ার, যেখানে ওয়াইজডম যুক্ত আছে। নলেজ, ওয়াইজডম, এই শব্দগুলো তোমরা শুনেছো। জাজিং পাওয়ারকে আমরা ওয়াইজডম বলে থাকি, যে ভেরিয়াস অ্যাসপেক্টস অফ নলেজ, হুইচ অ্যাসপেক্টস অফ নলেজ ইজ ট্রু, এই জায়গাটাকে আমরা জাজিং পাওয়ার বলে থাকি। যখন জাজ করে আমরা বলি যে দিস ইজ রাইট, তার মানে তখন সেটাকে আমরা বলে থাকছি ইন্ট্রিনজিক ভ্যালু। ঠিক সেরকম ভাবে এস্থেটিক ভ্যালু আছে, যেটা তোমরা মাসলোর থিওরিতে পড়েছো, যে এস্থেটিক সেন্স, সেন্স অফ বিউটি, এই জায়গাগুলো যখন তৈরি হয়, একটা আর্ট বা ওই ধরনের বিষয়গুলো যখন ভীষণ সুন্দর একটা কিছু বিষয় আমরা দেখি বা অবজার্ভ করি, তখন সেখানে আমরা অবশ্যই ভ্যালু দিয়ে থাকি। ইটস কল্ড অ্যাস্থেটিক ভ্যালু। ডেমোক্রেটিক ভ্যালু, এটা তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক কান্ট্রি। ডেমোক্রেটি মানেই সেখানে ডিগনিটি থাকবে, সেখানে ইকুয়ালিটি থাকবে, সেখানে আহ, সবাইকে সমানভাবে দেখা হবে, সেখানে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি থাকবে, সেখানে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হবে, এরকম একটা জায়গা। ডেমোক্রেটিক ভ্যালু মানে হচ্ছে যে সবার মতামতকে গুরুত্ব দেওয়া, সব মানুষকে গুরুত্ব দেওয়া, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে দেখা, এই যে ভ্যালু দেওয়া, এই ভ্যালুটাকে বলা হচ্ছে ডেমোক্রেটিক ভ্যালু। তাহলে আমাদের জীবনে এগিয়ে চলতে গেলে বিভিন্ন ধরনের ভ্যালুজ আমাদেরকে নিয়ে চলতে হয়, এবং আলটিমেট যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখবো যে ভ্যালু এডুকেশন ইজ দ্য আলটিমেট। তারপরে সেটা পরিবেশ ভেদে বা জায়গা ভেদে বা কালচার ভেদে সেটা আলাদা আলাদা হতে পারে, ব্যক্তি ভেদে বা সমাজ ভেদে এটা আলাদা আলাদা হতে পারে, কিন্তু আলটিমেট যেটা সেটা হচ্ছে কিন্তু ভ্যালুজ। এখন আমরা দেখবো যে ভ্যালুজটা কোথা থেকে আসছে, সোর্সেস অফ ভ্যালুজ। হতে পারে কোনো সোশিও কালচারাল ট্রেডিশন, মানে কোনো একটা পার্টিকুলার জায়গার একটা ট্রেডিশনস আছে, একটা নিয়ম নীতি আছে, একটা জীবনযাত্রার ধরন আছে, যে ধরনটা পরবর্তী জেনারেশনকে ট্রান্সফার করে, সেখান থেকেও কিন্তু একটা ভ্যালুজ উঠে আসতে পারে। রিলিজিয়ান, রিলিজিয়ান কিন্তু একটা মারাত্মক ফ্যাক্টরস হিসেবে কাজ করে। রিলিজিয়ানের একটা পজিটিভ দিক হচ্ছে সেখানে ভ্যালু শেখানো হয়, কি করা উচিত কি করা উচিত নয়, এটা একটা সার্টেন নিয়মে বেঁধে দেওয়া হয়, যাকে ধরে মানুষ এগিয়ে চলে। কারণ এত মানুষের জন্য ভারতবর্ষে এখন প্রায় 800 প্রায় 150 কোটির কাছাকাছি মানুষ, সবার জন্য যদি এক একটা ভ্যালুজ বা এক একটা রিলিজিয়ান যদি তৈরি করতে হয়, তাহলে এতগুলো রিলিজিয়ান তৈরি করতে হবে। সেই জন্য এক একটা কমিউনিটিতে ভাগ হয়ে গেছে, এক একটা স্কুলে ভাগ হয়ে গেছে, এক একটা দার্শনিক বিশ্বাসে ভাগ হয়ে গেছে, এক একটা দার্শনিক বিশ্বাস বা এক একটা স্কুলসকে এক একটা রিলিজিয়ান বলা হচ্ছে। এইবারে কেউ চলে গেল হিন্দুইজমে, কেউ চলে গেল ইসলামে, কেউ চলে গেল খ্রিস্টানে, কিন্তু সবার আলটিমেট জায়গা কিন্তু একটাই, সেটা হচ্ছে মানুষ হতে হবে। সবার মোরাল ভ্যালুটা হচ্ছে কি, হিউম্যানিটি, মানুষ হতে হবে। কিন্তু সেই মানুষ হওয়ার জন্য বিভিন্ন দর্শন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন পথ দেখিয়ে দিয়েছেন। কেউ বলছে এই পথে গেলে মানুষ হওয়া যাবে, কেউ কেউ বলে এই পথে গেলে মানুষ হওয়া যাবে, এবং প্রত্যেকেই প্রত্যেকের পথকে মূল্য দিচ্ছে। এই জন্য রিলিজিয়ান থেকে কিন্তু একটা ভ্যালুজ আমাদের উঠে আসে। ইটস কল্ড রিলিজিয়ান বা রিলিজিয়াস ভ্যালুজ।
এটাকে অনেক সময় রিলিজিয়াস ভ্যালুজও বলা হয়ে থাকে। এবং আমাদের ভারতবর্ষের মতো কান্ট্রিতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ধর্ম থেকে অনেক ভ্যালুজ কিন্তু উঠে আসে। মোরাল ভ্যালু বাচ্চাদের ছোটবেলা থেকেই দেখানো হয় বা শেখানো হয়, এবং এটা বাচ্চাদের জন্য ভীষণভাবে ইফেক্টিভ। দেখবে ছোট বাচ্চাকে একটা ঠাকুর বা সেই রকম একটা কিছু মানে দেখার জিনিস দেখিয়ে বলা হয় যে তুমি কিন্তু বদমাশি করবে না, ঠাকুর রাগ করবে। তার মানে সেখান থেকেই বাচ্চাকে ভ্যালুজ ট্রেডিশন শেখানো হচ্ছে, এবং বাচ্চার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেটা ক্যাচ করে যায় যে হ্যাঁ, এটা খারাপ করলে বা এটা না করলে ঠাকুর রাগ করবেন। ওই যে একটা মানে ভালো সিস্টেম মানুষের মধ্যে, বাচ্চাদের মধ্যে কাজ করা শুরু করলো, সেটা কিন্তু তার পরবর্তী সময়ে তার জীবন বদলে দিতে পারে, তার ভালো অভ্যাস তৈরি হতে পারে। এই জন্য রিলিজিয়ান থেকে একটা ভ্যালুজ কিন্তু আমাদের এসে থাকে। আর কনস্টিটিউশন, দিস ইজ দ্য আলটিমেট। কারণ ভারতবর্ষ, শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো দেশের একটা নিজস্ব কনস্টিটিউশন থাকে যেটা দিয়ে দেশ চলে। ভারতবর্ষেরও এরকম একটা ভীষণ অনেক বড় সংবিধান আছে, কনস্টিটিউশন আছে, যেটা দিয়ে ভারতবর্ষ চলে। ভারতবর্ষের চালানোর জন্য প্রত্যেকটা বিধিবিধান এখানে লিপিবদ্ধ করা আছে। কনস্টিটিউশনে কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটা আইন আইন আইনযোগ্য এবং মানে কোনটা আইনত এবং কোনটা আইনের বাইরে, সব পরিষ্কারভাবে বলা আছে। সেই জন্য কনস্টিটিউশনকে একটা সোর্স অফ ভ্যালুজ হিসেবে ধরা হয়ে থাকে। আমরা আগেই বললাম যে ভ্যালু এডুকেশন কাকে বলে। না, যে এডুকেশনে আমাদের ভ্যালুজ শেখানো হয়, আমাদের মোরালিটি শেখানো হয়, আমাদের এমপ্যাথি শেখানো হয়, আমাদের সিম্প্যাথি শেখানো হয়, আমাদের ইন্টিগ্রিটি শেখানো হয়, আমাদের রেসপন্সিবিলিটি শেখানো হয়, আমাদের ঠিক ভুল বিচারকরণের ক্ষমতা শেখানো হয়, এই এডুকেশনকে বলা হয় ভ্যালু এডুকেশন। শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এই শব্দগুলোর সঙ্গে কি তোমরা পরিচিত? এমপ্যাথি, ইন্টিগ্রিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি। এমপ্যাথি কি একটু বলো স্যার তো এগুলো স্যার এগুলো তো আমি নতুন শুনতেছি, কিন্তু আগে জানতাম না আর কি, আজকের থেকে মানে শুনলাম আর আচ্ছা, কি। বেশ বেশ। দেখো, আমি একটা শব্দ নিয়ে একটু আচ্ছা বলি, স্যার, একটু সেটা হচ্ছে একটু ইন্টারাপ্ট করছি। হুম হুম আচ্ছা, হুম। স্বরূপ ছাড়া এখানে তো আরো অনেকেই আছো। বাকিরা বাকিরা কি রেসপন্স করার মতো কোনো প্রয়োজনীয়তা মনে করছো না? নাকি জাস্ট জয়েন করতে বলে, মানে জয়েন করতে হয় বলেই করেছো? একটা তো এক্সপেকটেশন থাকে যখন একটা ক্লাস হয়, যিনি ক্লাসটা নেবেন তার তো ওনার তো একটা এক্সপেকটেশন থাকেই। এটা তোমরা মানে কি মানসিকতার পরিচয় দিচ্ছ রেসপন্স না করে? অ্যাটলিস্ট হ্যাঁ না, এটা তো বলাই যায়। তুমি যদি শুনে থাকো বলবে হ্যাঁ, তুমি যদি না শুনে থাকো তুমি না বলবে। এইটুকু মানে রেসপন্সিবিলিটি বা এইটুকু মানবিকতা বোধ কি কারোর মধ্যে নেই? সরি স্যার ফর ইন্টারাপশন, প্লিজ। না না, ঠিক আছে ঠিক আছে। আসলে কোভিড অনেকদিন পেরিয়ে গেছে, কিন্তু আবার কোভিড আসবো আসবো করছে কিন্তু। তো সেক্ষেত্রে আমাদের রেসপন্সটা কিন্তু একটু শিখেই রাখতে হবে। তোমরা ছাত্রছাত্রীরা একটু রেসপন্স দেওয়াটা শিখবে। কারণ হচ্ছে যে তোমার ভুল হোক বা ঠিক হোক, তোমার কেউ মুন্ডু কেটে দেবে না। পাল্টে যদি ভুল হয়, তুমি তোমার বিষয়টা আরো ক্লিয়ার হবে, তুমি শিখতে পারবে। কারণ আমরা সবাই ছাত্রছাত্রীরা, আমাদের মেইন টার্গেট হচ্ছে কিভাবে আমরা কিছু শিখবো। এই শিক্ষাটার জন্যই আমরা এত কিছু করছি। সেই ছোটবেলা থেকে আমরা স্টার্ট করেছি পড়াশোনা, এখনো চালিয়ে যাচ্ছি। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমরা কিছু শিখবো। এবারে তুমি নিজেই বিচার করতে পারবে। এই যে ভ্যালু এডুকেশন পড়ছো, তুমি দেখবে যে তুমি গ্রাজুয়েশন করার পরে বা মাস্টার ডিগ্রি করার পরে তোমাকে কতজন মানুষ ভ্যালু দিচ্ছে, আর যে গ্রাজুয়েশন করেনি তার ভ্যালু সমাজে কি রকম। আমরা কিন্তু সমাজবদ্ধ জীব, সমাজকে নিয়ে আমরা চলি। আমরা যতই অস্বীকার করি যে মানে সমাজ আমাদের কিছুই করে না, কিন্তু কোনো না কোনো ভাবে অদৃশ্য বন্ধনে আমরা বাধা পড়ে যায়। সেই জন্য
আমাদের শেখার জন্য বা একটু কিছু জানার জন্য আমাদের রেসপন্স করাটা খুব দরকার। তোমরা কিন্তু নেক্সট টাইম অবশ্যই রেসপন্সটা একটুখানি করবে, কারণ হচ্ছে ভুল হোক অসুবিধা নেই, ভুল হলে যে মুন্ডু কাটা যাবে তার কোনো মানে নেই। আর আমি প্রথমেই বলেছিলাম যে আমি গল্প করব, তোমরা একটু একটু করে কথা বলবে, আমি সেই মতো ইন্টারাকশনটা চালিয়ে নিয়ে যাব। ঠিক আছে, আমরা যে কোথায় ছিলাম সেটা হচ্ছে ভ্যালু। আচ্ছা, তোমরা একটু বলো যে ভ্যালু এডুকেশন বিষয়টা পরিষ্কার হচ্ছে তোমাদের কাছে, যে কোন জায়গাটাকে আমরা ভ্যালু এডুকেশন বলছি? ইয়েস অর নো, তোমরা একটু রেসপন্স করো, ইয়েস অর নো, জাস্ট এইটুকু। হ্যাঁ স্যার। বাকিরা বলো, সবাই একটু ওপেন করো, একটু অ্যাক্টিভ হয়, একটু হ্যাঁ স্যার। দ্যাটস গুড, থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস গুড রেসপন্স। All of you please try to open your mouth so that it will be more interesting and interacting. অনেক ইন্টারেক্টিং এবং ইন্টারেস্টিং দুটোই হবে, তোমরা একটু রেসপন্স করবে। আর আমি তো তোমাদের থেকে অনেক দূরে আছি, যদি সামনাসামনি থাকতাম, ফেস টু ফেস থাকতাম, তাহলে ফেসগুলো রিড করে আমি এক এক করে জিজ্ঞেস করতাম, কিন্তু সেই সুযোগটা যেহেতু হচ্ছে না, সেই জন্য তোমরা একটু রেসপন্স করবে, জাস্ট ইয়েস অর নো এরকম করে। তাহলে ভ্যালু এডুকেশন সম্পর্কে আমরা যে কথাগুলো বলছি মোটামুটি সেগুলো বোঝা যাচ্ছে, তাই তো? তাহলে কোন জায়গাটাকে আমরা ভ্যালু এডুকেশন বলছি? আমরা এডুকেশন কিন্তু জানি, যে এডুকেশন কাকে বলে এটা আমরা জানি, তার সঙ্গে আমরা একটা শব্দ এড করলাম, সেটা হচ্ছে ভ্যালু। তোমরা নিশ্চয়ই পড়েছো যে যখন আমরা কোনো কিছু মূল্যায়ন করি, ইভ্যালুয়েশন করি, তখন তার মধ্যে একটা ভ্যালু জাজমেন্ট চলে আসে। এই যে তোমরা পরীক্ষা দেবে, পাস করবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এটসেট্রা সব কিছু র্যাঙ্ক পাবে, কেন করা হয়? কারণ হচ্ছে কম্পেয়ার করা হয়, একটা ভ্যালু দেওয়া হয়, জাজ করা হয় যে কে ভালো পেয়েছে আর কে একটু কম ভালো পেয়েছে। সবাই ভালো পেয়েছে, কিন্তু কেউ বেশি ভালো পেয়েছে, কেউ একটু কম ভালো পেয়েছে, তার হয়তো নেক্সট টাইম আরো ভালো পাওয়ার চান্স থাকতে পারে। শুধুমাত্র এই কম্পারিজনটা করার জন্য ভ্যালু দেওয়া হয়। এবং দেখবে সমাজে যারা ফার্স্ট হয় তাদেরকে সাধারণত একটু বেশি ভ্যালু দেওয়া হয়, যে ও ফার্স্ট, ও সেকেন্ড, সে যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো পরিস্থিতিতে হতে পারে। এই যে ভ্যালু, এই ভ্যালু আমরা বিভিন্নভাবে দিয়ে থাকি। আর এই ভ্যালু জাগরণ যদি আমাদের মধ্যে না হয়, তাহলে কিন্তু আমরা যদি শিক্ষিত হয় অথচ আমাদের ভ্যালু জাজমেন্ট কাজ করছে না, আমরা ভ্যালু দিতে পারছি না, কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার করতে পারছি না, তার মানে সে শিক্ষা সত্যি সত্যি একটুখানি অসম্পূর্ণ রয়ে যাবে। আমি এতগুলো কথা বলবো না, জাস্ট একটা শব্দ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এমপ্যাথি। এই ভ্যালু এডুকেশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি মানে কি? এমপ্যাথি মানে হচ্ছে সমানুভূতি, সমান সমান অনুভূতি। আমি যা ভাবছি আমার বন্ধু তাই ভাবছে। বা ধরো এক্সাম্পল স্বরূপ যদি আমরা বলি যে তুমি এবং তোমার বন্ধু, আচ্ছা তোমাদের দুজনের নাম বলো, যে কোনো দুজনের নাম বলো, একজন বলো আরেকজন বন্ধুর নাম বলো। স্বরূপ এবং আরেকজন তোমার বন্ধুর নাম বলো। পাপাই স্যার, পাপাই। পাপাই। হুম। আচ্ছা, স্বরূপ আর পাপাই রাস্তার মধ্যে হাঁটছে একসঙ্গে। স্বরূপ এবং পাপাই রাস্তার মধ্যে হাঁটছে, হাঁটতে হাঁটতে পাপায়ের পায়ে একটা পেরেক ফুটে গেল, ওই পায়ের জুতো ভেদ করে একটা পেরেক পায়ের মধ্যে ফুটে গেল। কার পায়ে ফুটেছে? পাপাইয়ের স্যার। পাপায়ের পায়ে ফুটেছে। দুজন হাঁটছে, পাপায়ের পায়ে পেরেক ফুটেছে, কিন্তু স্বরূপ চিৎকার করে উঠছে, ওরে বাবা রে, পাটা চলে গেল, পাটা চলে গেল, আমার কি লাগলো, কি কষ্ট হচ্ছে, রক্ত বেরোচ্ছে। তাহলে লেগেছে পাপায়ের, কার কষ্ট হচ্ছে? আমার। এটাকে বলা হয় এমপ্যাথি। মানে হচ্ছে কি, যে অন্যের যন্ত্রণাটা যখন আমার যন্ত্রণা বলে মনে হয়, তখন সেটাকে বলা হয় এমপ্যাথি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তোমাদের একটা ছোট ঘটনা বলি।
শ্রীরামকৃষ্ণ ঠাকুরের নাম সবাই শুনেছো? হ্যাঁ স্যার। একদিন গঙ্গার ঘাটে সকাল 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 শ্রীরামকৃষ্ণ ঠাকুর জল আনতে গেছেন। সকাল সকাল স্নান টান করে উনি জল নিয়ে উঠছেন, এমন সময় দুটো নৌকোর মাঝি, গঙ্গার পাড়ে অনেক মাঝিরা ছিল, দুটো নৌকোর মাঝি, তাদের মধ্যে ঝামেলা হয়ে গেছে। দুজন ঝামেলা করছে এবং একজন মাঝি আরেক মাঝিকে একটা ওই নারকেলের খোলা দিয়ে সপাটে মেরেছে দূর থেকে। একজন মাঝি আরেকজন মাঝিকে নারকেলের খোলা দিয়ে, ওই নারকেলের যে খোলা অংশটা থাকে সেটা দিয়ে আরেক মাঝির পিঠে মেরেছে। সেই ঘটনা রামকৃষ্ণ ঠাকুর দেখতে পেয়েছেন। শ্রীরামকৃষ্ণ ঠাকুর দেখতে পেয়ে উনি চিৎকার করে করে ছুটছেন, ওরে বাবারে আমার পিঠটা জ্বলে গেল, পিঠটা জ্বলে গেল, পিঠটা পুড়ে গেল, পিঠে খুব লেগে গেল। আচ্ছা, মাঝি মেরেছে কাকে? আরেকটা মাঝিকে। আরেকটা মাঝিকে। কার পিঠটা জ্বলে গেল? শ্রী রামকৃষ্ণ ঠাকুরের। এটা হচ্ছে এমপ্যাথি। মানে অন্যের যন্ত্রণাকে, অন্যের দুঃখকে, অন্যের আনন্দকে যখন আমরা নিজের করে নিই, তখন সেটাকে বলা হয় এমপ্যাথি। যেমনটা আমাদের সিনেমা দেখতে গেলেও অনেক সময় হয়ে থাকে, হ্যাঁ স্যার। হয় না? দেখবে নায়ক হ্যাঁ। নায়িকা হ্যাঁ কান্না স্যার। হ্যাঁ করছে, কান্না করছে, তখন অডিয়েন্স যারা দেখছে তারাও সব কান্না করছে। কেন করছে? তারা তো সিনেমার পর্দায় কান্না করছে, তাহলে যারা দেখছে তারা কান্না করে কেন? স্যার ওটার প্রতি একটা অন্যরকম কষ্ট, মানে ওই যেরকম কষ্ট অনুভব হয় সেটাকে বলা হ্যাঁ। হচ্ছে এমপ্যাথি। এই যে শব্দটা দেখো, এমপ্যাথি দেওয়া আছে এখানে, এটাকে বলা হয় এমপ্যাথি। মানে হচ্ছে অন্যের যন্ত্রণা আমি আমার করে নিচ্ছি, অন্যের আনন্দ আমি আমার করে নিচ্ছি। এই এমপ্যাথেটিক অ্যাটিটিউড যদি সবার মধ্যে তৈরি হয়, তাহলে দেখবে অটোমেটিক ভ্যালু সিস্টেম কাজ করবে। আমরা কেউ কাউকে আঘাত করতে পারবো না, কেউ কাউকে ছোট করতে পারবো না, কেউ কাউকে অপমান করতে পারবো না। আমরা একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট গড়ে তুলতে পারবো, যেখানে সবাই সবাইকে সম্মান করবে, সবাই সবাইকে মর্যাদা দেবে এবং সবাইকে সমান হিসেবে ট্রিট করা হবে। আর এইগুলো তৈরি হবে যদি ভ্যালু এডুকেশনটা প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায়, তবেই এই জায়গাগুলো আমাদের মধ্যে তৈরি হবে। স্বাভাবিকভাবেই তখন দেখবে একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠছে, যেখানে কোনো ঝুট নেই, ঝামেলা নেই, সবাই সুন্দরভাবে এগিয়ে চলছে, সবাই সবার কাজ করছে এবং সবাই সবাইকে সাহায্য করছে। এইটি হচ্ছে ভ্যালু এডুকেশনের আউটপুট। বোঝাতে পারলাম বিষয়টা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, এখন আমরা দেখবো যে এর ইম্পর্টেন্সটা কি। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ভ্যালু এডুকেশন? এর ফলে কি হবে? তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পেরেছো যে কত ইম্পর্টেন্ট এটা আছে। হ্যাঁ ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। তোমার মধ্যে যদি এটা ভ্যালু এডুকেশন কাজ করে, তোমার মধ্যে যদি তুমি যদি ভ্যালু দিতে পারো, তাহলে তাহলে তোমার মধ্যে একটা গুড পার্সোনালিটি তৈরি হবে। ডিটারমিনেন্টস অফ হিউম্যান বিহেভিয়ার, তোমার মধ্যে একটা গুড বিহেভিয়ার তৈরি হবে। সবাই তোমাকে দেখে সম্মান করবে যে না, এই ছেলেটার আচরণটা খুব ভালো, তার মানে তোমাকে ভ্যালু দেবে। যদি তোমার মধ্যে ভ্যালু এডুকেশন থেকে থাকে, তাহলে কিন্তু সবাই তোমাকে ভ্যালু দেবে এবং দিতে বাধ্য হবে, কারণ তোমার আচরণ বলে দেবে যে তোমার মধ্যে ভ্যালু আছে, তোমার মধ্যে শিক্ষা আছে, তোমার মধ্যে নৈতিকতা আছে। আর শিক্ষা, এডুকেশন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আম্বেদকরের নাম শুনেছো? হ্যাঁ স্যার। বাবা সাহেব আম্বেদকর। হ্যাঁ স্যার। আম্বেদকর একটা কথা বলেছিলেন, তোমরা দেখবে বিভিন্ন জায়গায় পাওয়া যায় কোটেশনটা, যে শিক্ষা হচ্ছে বাঘের দুধের মতো। তুমি যদি খেয়ে ফেলো একবার, তাহলে বাঘের মতোই গর্জন করবে। শিক্ষা হচ্ছে কিন্তু এইরকম একটা হ্যাঁ স্যার, বিষয়, এই বাঘের দুধের কোটেশনটা মতো। পড়ছিলাম। দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। এরকম আরো অনেক কোটেশন
অনেক ভ্যালুজ, অনেক এডুকেশন তোমাদের মধ্যে আসুক, তোমরা এগিয়ে আসো। দেখো আর কি ইম্পর্টেন্স আছে, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং মানে কি? ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং মানে কি? আমরা আমাদের জাতিকে, আমাদের দেশকে জানতে পারবো, এবং সঙ্গে সঙ্গে এখন তো গ্লোবালাইজেশনের যুগ। গ্লোবালাইজেশন মানে কি? বিশ্বায়ন স্যার। গ্লোবালাইজেশন গ্লোবাল ওয়ার্মিং না, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং আলাদা আর গ্লোবালাইজেশন আলাদা। তোমরা কি এই শব্দটার সঙ্গে পরিচিত, গ্লোবালাইজেশন? স্যার এটা পড়ছি কিন্তু আর মনে নাই, ওটা ওটা তো অন্য হবে, আর বিশ্বায়ন তো অন্যরকম আর কি, কিন্তু হ্যাঁ, গ্লোবাল এটা ওয়ার্মিং, দ্যাটস গুড, তুমি ট্রাই করছো, থ্যাংক ইউ। গ্লোবাল ওয়ার্মিং আর গ্লোবালাইজেশন একটু আলাদা। গ্লোবালাইজেশন মানে কি, তার বাংলা শব্দটা কি কেউ বলতে পারবে? বিশ্বায়ন। দেখো এরপরে মনে পড়বে তোমাদের। বিশ্বায়ন মানে হচ্ছে কি, হাতের মুঠোয় বিশ্ব। আজকে যদি আমাদের ভারতবর্ষে একটা প্রোডাক্ট উৎপন্ন হয়, তাহলে পরের দিনেই দেখবে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো কর্নারে চলে যাচ্ছে। বা ঠিক অপোজিটটাও হতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো প্রোডাক্ট তৈরি হয়, তাহলে সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে আমরা অ্যাক্সেস করতে পারছি। এটাকে বলা হয় গ্লোবালাইজেশন। আজকে দেখো ইন্টারনেট খুললে সারা বিশ্বের ইতিহাস দেখতে পারবে, সারা বিশ্বে কোথায় কি হচ্ছে সব দেখতে পারবে। তার মানে হচ্ছে আজকে তোমার হাতের মুঠোয় বিশ্ব এসে গেছে। অবাধ এবং মুক্ত বাণিজ্য ব্যবস্থা, এই যে বিশ্বব্যাপী একটা বাণিজ্য ব্যবস্থা শুরু হয়েছে, এটাকে বলা হয় গ্লোবালাইজেশন। সবাই, স্বামীজি থেকে শুরু করে, রবীন্দ্রনাথ ট্যাগর থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, প্রত্যেকেই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং এর কথা কিন্তু বলে গেছেন। কেন বলে গেছেন? এই কারণেই বলে গেছে যে ভ্যালু শুড বি ইমপ্লিমেন্টেড টু অল দ্য পিপলস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মানুষের মধ্যে যেন ভ্যালু সিস্টেমটা ইমপ্লিমেন্ট হয়, তাহলে আমি যেমন আমাকে বুঝতে পারবো, আমার পাশের মানুষকে বুঝতে পারবো, আমার ভাই দাদা বোন বা রিলেটিভসদের বুঝতে পারবো, ঠিক সেরকম আমার স্টেটে যারা বসবাস করছে আমি তাদের বুঝতে পারবো, এবং আমার সারা ভারতবর্ষে যারা বুঝতে পারছে আমি তাদের বসবাস করছে তাদের বুঝতে পারবো। এবং শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিশ্বের যে কোনো প্রান্তের মানুষকে আমরা ভ্যালু দিতে পারবো। যদি আমার মধ্যে ভ্যালু এডুকেশন থাকে, তাহলে আমি শুধুমাত্র আমাকে বা আমার পরিবারের নয়, বিশ্বের যে কোনো মানুষকে আমি ভ্যালু দিতে পারবো। ইটস কল্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং। আমি বুঝতে পারবো যে আমার যেমন চাহিদা আকাঙ্ক্ষা আছে, বিশ্বের আমেরিকা বা তোমার নিউজিল্যান্ড বা যে কোনো প্রান্তের মানুষের একই রকম চাহিদা আশা আকাঙ্ক্ষা আছে, সেটাকে কিন্তু আমরা ভ্যালু দিতে পারবো। তাহলে এটা কিন্তু তৈরি হয় ভ্যালু এডুকেশনের ফলে। রেসপেক্ট ফর হিউম্যান রাইটস, মানুষের অধিকারকে সম্মান দিতে পারবো। জাস্টিস, ন্যায় বিচার, টলারেন্স, কোঅপারেশন। টলারেন্স মানে হচ্ছে আমরা একে অপরকে সহ্য করতে পারবো। অনেক সময় কি হয়, আমরা কেউ কাউকে সহ্য করি না। তোমরা জানো যে স্বামী বিবেকানন্দ আমেরিকাতে গিয়ে অনেক বিখ্যাত হয়েছিলেন, মনে আছে তো ঘটনাটা? হ্যাঁ স্যার, একটু মনে আছে আর কি। সেখানে তিনি এই শব্দটাই বলেছিলেন যে ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স অ্যান্ড টলারেন্স। আমরা সবাইকে অ্যাকসেপ্ট করে নেব, আমরা সব মানুষকে সম্মান দেব, আমরা সবাইকে অ্যাকসেপ্ট করব, সবাইকে রিজেক্ট আমরা করব না। এটাকে বলা হয় টলারেন্স, সহ্য শক্তি, আমরা সহ্য করে নেব। অনেক সময় অনেক মানুষ অনেক ধরনের হতে পারে, তার সেই ধরন তার সেই ধরন ধারণকে আমরা ঠিক জায়গায় নিয়ে ঠিক মতো কাজে লাগিয়ে তাকে ঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যদি সে কোনো ভুল পথে থাকে। এটাকে বলা হয় টলারেন্স। আমরা অসহ্য হব না, আমরা সহ্য করে নেব। কোঅপারেশন মানে কি?
কোঅপারেশন মানে কি? পারস্পরিক সহযোগিতা। আমাদের মধ্যে যদি ভ্যালু এডুকেশন কাজ করে, মোরালিটি কাজ করে, তাহলে কিন্তু আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারবো, একে অপরকে হেল্প করতে পারবো। আর যখনই আমরা একে অপরকে হেল্প করতে পারবো, তখন সবাই মিলে এগিয়ে যেতে পারবো। দেখো, আমাদের প্রত্যেকের কিন্তু জীবনে একটা লক্ষ্য থাকে, একটা স্বপ্ন থাকে, প্রত্যেকের জীবনে থাকে। ইয়েস অর নো? ইয়েস। এবারে দেখো, আমাদের স্বপ্ন পূরণ কিন্তু আমরা অনেক সময় একা একাই করে ফেলতে পারি না। সমাজের অনেক কিছু বিষয়, বস্তু এবং ব্যক্তির সঙ্গে ইন্টারাকশনের ফলে বা হেল্প নিয়ে আমরা এগিয়ে যাই, ঠিক কি না? হ্যাঁ স্যার। আর এটা তো ঘটনা সত্য যে আমরা যদি কাউকে সাহায্য না করি, তাহলে আমাদেরকেও কেউ সাহায্য করবে না। এই মূল্যবোধটা আমাদের তৈরি হবে যদি ভ্যালু এডুকেশন প্রপারলি আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট হয়, আমাদের মধ্যে গেঁথে যায়। এই যে পরস্পরকে সহযোগিতা করা, হেল্প করা, এই মানসিকতাটা তৈরি হবে তখনই আমরা কাউকে সাহায্য করতে পারবো। আর আমি যখন কাউকে সাহায্য করতে পারবো, নিশ্চয়ই আমি কারো না কারো কাছ থেকে সাহায্য পাবো। এই ধরনের একটা কোঅপারেশন আমাদের মধ্যে থেকে যায়। সোশ্যাল রেসপন্সিবিলিটি, রেসপেক্ট ফর কালচারাল ডাইভার্সিটিস। একটু আগেই যেটা বলছিলাম যে আমাদের অনেকের কালচার অনেক রকম হতে পারে, সে প্রত্যেকের কালচারকে আমরা রেসপেক্ট করব, আমরা ভ্যালু দেব। কারণ আমরা সবাই মানুষ, আমাদের কালচার আলাদা হতে পারে, কিন্তু আলটিমেট আমরা সবাই মানুষ। সেই মানুষ বা মানবতাকে গুরুত্ব দিয়ে আমরা কিন্তু এই কালচারাল ডাইভার্সিটিস, মানে কালচারাল যে ভেরিয়েশন আছে, প্রত্যেকের কালচার আলাদা আলাদা আছে, সেই জায়গাটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকবো। ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম অ্যান্ড ইকুয়ালিটি। তোমরা জানো যে ভারতের সংবিধানের প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশনে 5টা ইটারনাল ভ্যালুজের কথা বলা আছে: সভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। তোমরা দেখবে প্রত্যেকটা বইয়ের প্রথম পেজে প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের প্রস্তাবনা দেওয়া থাকে। আজকেই এই ক্লাস বা এই মিটিং শেষ হলে তোমরা খুলে দেখবে, প্রত্যেকটা বইয়ের প্রথম পেজেই দেখবে অফ দ্য কনস্টিটিউশন। সেখানে পরিষ্কার লেখা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic and republic, and to secure to its all citizens etc. করে ইকুয়ালিটি, জাস্টিস, ফ্রেটার্নিটি, এরকম সবগুলো ভ্যালুজ ওখানে ইনক্লুড করা আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে এই 3টে: ডেমোক্রেসি, সেকুলারিজম এবং ইকুয়ালিটি। ডেমোক্রেসি মানে আমরা আগেই বললাম যে সবাইকে, জাতপাত, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সবাইকে ভ্যালুজ দিতে হবে, সবাইকে সবার মতামতকে গুরুত্ব দিতে হবে, সবাইকে সম্মান দিতে হবে, মানবতাকে মূল মন্ত্র ধরে এগিয়ে যেতে হবে। ইটস কল্ড ডেমোক্রেসি। সেকুলারিজম মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং সেকুলারিজম? ধর্মনিরপেক্ষতা। কি নাম তোমার? দিয়া নাইট স্যার। কি নাম বলো, শোনা গেল না? দিয়া নাইট। দিয়া, থ্যাংক ইউ দিয়া। সেকুলারিজম মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা। দেখবে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষকে একটা সেকুলার কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মানে হচ্ছে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে কি? ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দুটো মানে থাকে, একটা হচ্ছে ওয়েস্টার্ন মিনিং, একটা ইন্ডিয়ান মিনিং। ওয়েস্টার্ন মিনিং মানে কি? ওয়েস্টার্ন মানে কি? ওয়েস্টার্ন মানে কি? স্যার প্রাচ্য পাশ্চাত্য যেটা হয় বাইরের একটা। এক্স্যাক্টলি, প্রাচ্য এবং পাশ্চাত্য, মানে ওয়েস্ট কান্ট্রিজ গুলোকে আমরা ওয়েস্টার্ন বলে থাকি। তাহলে ওয়েস্টার্ন ভিউ পয়েন্ট আর ইস্টার্ন ভিউ পয়েন্ট বা প্রাচ্য এবং পাশ্চাত্য দুটো ভিউজ আলাদা। আমাদের ভারতবর্ষে সেকুলারিজমের অর্থ হলো যে সমস্ত ধর্মকে অ্যাকসেপ্ট করে নাও, অ্যাকসেপ্ট অল রেদার দেন রিজেক্ট অল রিলিজিয়ন। কিন্তু ওয়েস্টার্ন ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোতে সেকুলারিজমের অর্থটা কিন্তু একটু আলাদা। ওরা সেকুলারিজম মানে নো রিলিজিয়ন, তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না। এবং
ঘটনাক্রমে তোমরা দেখবে এখন ভারতবর্ষে এই নাম্বার অফ সেকুলারের সংখ্যাটা কিন্তু 3rd পজিশনে এসে গেছে, যে যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না এরকম মানুষের সংখ্যাটা 3 নম্বরে এসে গেছে। তাহলে এই সমস্ত ভ্যালুস গুলো কিন্তু ভারতীয় সংবিধানে দেওয়া আছে, ডেমোক্রেসি, সেকুলারিজম এবং ইকুয়ালিটি। দেখো এই তিনটেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ইটারনাল ভ্যালুস। ডেমোক্রেসি মানে সবাইকে সম্মান দেওয়া, ইকুয়ালিটি মানে একই রকম সবাইকে সমান চোখে দেখা, কাউকে ছোট বড় করে না দেখা, কাউকে ছোট করা বা কাউকে বড় করা এই বিষয়টা নয়। আর সেকুলারিজম মানে হচ্ছে কি, যে আমরা সবাই এক ছাতার তলায় থাকি, আমাদের জাতপাত ধর্ম বর্ণ এরকম কোনো ব্যাপার না, আমরা সবাই এক ছাতার তলায় থাকি, মানে আমরা সবাইকে অ্যাকসেপ্ট করি। এই জন্য দেখবে স্কুলগুলোতে সুন্দর সুন্দর একরকম ড্রেস করা হয়। স্কুলে কেন এক ড্রেস করা হয়? কারণ হচ্ছে স্কুলে যেন কোনো বাচ্চার মনে এটা ঢুকে না যায় যে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে শিখ, এটা যেন কোনোভাবেই বাচ্চার মনে প্রভাব না পড়ে, সেজন্য স্কুলের ড্রেসের ব্যবস্থা করা হয়। যে দেখবে স্কুলের সব বাচ্চা সমান একই রকম ড্রেস করে আসে, তার কারণ হচ্ছে বাচ্চাকে যাতে কোনোভাবে বুঝতে দেওয়া না যায় যে সে কোন ধর্ম নাকি কোন কাস্ট নাকি কোন ক্রিড নাকি কোথার থেকে এসছে, এটা যেন কোনো বাচ্চা বুঝতে না পারে। দিস ইজ দ্য দিস ইজ দ্য ভিউ পয়েন্ট অফ ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া এরকম একটা কান্ট্রি যেখানে সবাইকে রেসপেক্ট দেওয়া হয়, সবাইকে সব ধর্মকে গ্রহণ করে চলা হয়। তাহলে এই জায়গাগুলোকে কিন্তু আমরা ভ্যালু দিতে পারবো যদি এই ভ্যালু এডুকেশন নামক বিষয়টা আমরা আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি। বুঝাতে পারলাম বিষয়টা? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমরা আর খুব একটা বেশি আগে বাড়বো না, এখানেই আমরা শেষ করছি। তোমাদের যদি কারো কিছু প্রশ্ন টশ্ন থেকে থাকে তাহলে একটুখানি বলো। থ্যাংক ইউ সবাইকে। তোমাদের যদি কোনো ফিডব্যাক থেকে থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা করতে পারো। আরো অনেক আলোচনার বিষয় আছে, কিন্তু এটা নেক্সট টাইম আমরা যদি আবারও কোনোদিন সুযোগ পাই তখন তোমাদের সঙ্গে আবার এরকম আলোচনা করব, কারণ এই পিসের কনসেপ্টটা বাকি রয়ে গেল। উজ্জ্বল বাবু, উজ্জ্বল বাবু হ্যাঁ আছেন? হ্যাঁ অবশ্যই আছি। আহ, আচ্ছা, তাহলে আমরা কারোর কনক্লুড কারোর করলাম। যদি কোনো জায়গাতে কনফিউশন থাকে বা কোনো জানার থাকে, প্লিজ তোমরা চ্যাট বক্সও ইউজ করতে পারো যদি কথা বলার সমস্যা থাকে, বা সরাসরি কথাও বলতে পারো। স্যার আমাদের সঙ্গে এখনো আছেন, উনি সেটা ক্লিয়ার করবেন। কারোর কি কোনো কোশ্চেন তৈরি হয়েছে বা কোনো জিজ্ঞাসা আছে, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, পাপিয়া কিছু বলবে? না স্যার। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন নেই? স্যার প্রথম পার্টটা একটু বুঝালে হ্যাঁ হয় আর স্যার। কি, প্রথম পার্টটা। প্রথম পার্ট বলতে একদম এক্সাক্ট জায়গাটা বলো, তুমি কোন কোন বিষয়টা তুমি জানতে চাইছো? কালচার ভ্যালু। কালচারাল ভ্যালু। স্যার প্লিজ একটু কালচারাল ভ্যালুস। হ্যাঁ, কালচারাল ভ্যালুস। কালচারাল ভ্যালুস মানে হচ্ছে যে কালচার টু কালচার এই ভ্যালুসটা ভেরি করে। কারণ হচ্ছে দেখো, আমাদের ভারতবর্ষ হচ্ছে মাল্টি কালচারাল কান্ট্রি। আমাদের ভারতবর্ষে অনেক কালচারের মানুষ, অনেক ধর্মের মানুষ, অনেক বর্ণের মানুষ বসবাস করে। আমরা কি করব, যে প্রত্যেকটা কালচারকে রেসপেক্ট করব, প্রত্যেকটা কালচারকে ভ্যালু দেব। ইটস কল্ড কালচারাল ভ্যালুস। কারণ আমি তো অ্যাভয়েড করতে পারি না, এক কালচারের মানুষ আরেক কালচারের মানুষকে অ্যাভয়েড করতে পারি না। তাহলে সেই কালচারের মানুষও বেড়ে উঠছে আর অন্য কালচারের মানুষও বেড়ে উঠছে, তাহলে ওই কালচারকেও আমাকে ভ্যালু দিতে হবে। আর যদি আমি ওই কালচারকে ভ্যালু দিই তাহলে অপর পক্ষের ওই কালচারের মানুষটাও আমাকে ভ্যালু দেবে। ইটস কল্ড কালচারাল ভ্যালুস। বোঝা গেল? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার বলার জন্য।
আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের বলো বলো। ডেমোক্রেসির যে ওই বিষয় ওই দুইটাকে একটু বুঝিয়ে বলতে পারবেন? কি বলো? একটু স্পেসিফিক করো প্রশ্নটা। দিয়া, প্রশ্নটা একটু স্যার স্পেসিফিক আমাদের করো। যে কনস্টিটিউশন দুইটি বিষয় ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম, হুম। সেই দুটো বিষয়কে একটু ভালোভাবে বুঝিয়ে বলতে পারবেন? দেখো, ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক কান্ট্রি। ডেমোক্রেসি মানে তুমি কি বুঝেছো বলো? ডেমোক্রেসি মানে কিছু ধারণা আছে? তুমি বলো, হোয়াট ইজ ডেমোক্রেসি? ডেমোক্রেসি বা গণতন্ত্র বলতে তুমি কি বোঝো? তুমি কি ভোট দিয়েছো একবারও? না স্যার, আমার এই যে কিছুদিন আগে আমার ভোটার কার্ড হয়েছে। ও, দ্যাটস গ্রেট, খুব ভালো বিষয়। এরপরেই তুমি ভোট দিতে পারবে। আর হ্যাঁ স্যার। গণতন্ত্রের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রাপ্তবয়স্কের ও দাও। ভোটাধিকার। তুমি তোমার মতামত জানাতে পারবে, হ্যাঁ তুমি স্বাধীনভাবে তোমার মতামত ব্যক্ত করতে পারবে। দেখো, গণতন্ত্রকে এক্সপ্লেইন করতে গেলে কিন্তু অনেকটা দিক আমাদের আলোচনা করতে হবে। গণতন্ত্র শব্দটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা শব্দ। কারণ হচ্ছে সারা পৃথিবী জুড়ে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে নির্ভরযোগ্য টেকনিক হচ্ছে গণতন্ত্র। এবং সারা পৃথিবী জুড়ে কিন্তু এই গণতান্ত্রিক সিস্টেমটা চলছে। গণতন্ত্র মানে কিছুই নয়, গণতন্ত্র মানে হচ্ছে যে সবাই সবাইকে সম্মান করবে, জাত পাত কোনো বিচার বিবেচনা না করে, ধর্ম বর্ণ বিচার বিবেচনা না করে সবাই সবাইকে সম্মান দেবে, সবাই সবার কথা বলবে, সবাই সবার কথা শুনবে, প্রত্যেকের রাইট সম্পর্কে সচেতন থাকবে, প্রত্যেকেই প্রত্যেকের অধিকার সম্পর্কে বুঝে নেবে। ইটস কল্ড ডেমোক্রেসি। এবারে যদি আমরা এই জায়গাটাকে ভ্যালু দিয়ে থাকি, ধরো এই ডেমোক্রেসিকে আমি ভ্যালু দিয়ে থাকলাম, কাকে ডেমোক্রেসিকে ভ্যালু দিলাম মানে কি, আমি এবং আমার আশেপাশের যে মানুষজন, আমি সবাইকে রেসপেক্ট করলাম। তার মানে আমি আমাকে যেমন গুরুত্ব দিলাম, পাশের মানুষটাকেও ঠিক সেরকম ভাবেই গুরুত্ব দিলাম। ইটস কল ডেমোক্রেসি। সবাইকে আমি গুরুত্ব দিচ্ছি। এবার এই যে গুরুত্ব দেওয়ার জায়গা বা ভ্যালু দেওয়ার জায়গা, এটাকে বলা হচ্ছে ডেমোক্রেটিক ভ্যালু। আর সেকুলারিজম তো বুঝতে পারছো, ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি। এবং আমরা এক্ষুনি বলছিলাম যে ভারতবর্ষের সেকুলারিজমের অর্থটা হচ্ছে কি, যে অ্যাকসেপ্ট অল রেদার দেন রিজেক্টিং অল রিলিজিয়ান। সব রিলিজিয়ানকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এই এই ভ্যালুটাও কিন্তু আমাদের দিতে হবে। আজকে দেখো ভারতবর্ষের সোশিও পলিটিক্যাল বা আর্থসামাজিক যে পরিবেশ পরিস্থিতি, যদি এই জায়গাটা ইমপ্লিমেন্ট হয়, আমরা প্রত্যেকটা রিলিজিয়ানকে যদি অ্যাকসেপ্ট করে নিতে পারি, তাহলে আমরা কিছুতেই বার বিচার করতে পারবো না কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে খ্রিস্টান, কে জুডাইজমে বিশ্বাসী, কেউ জৈন। আমরা কিছুতেই এই ভাবনাগুলোই আসবে না আমাদের। আমাদের ভাবনার মধ্যে এটাই আসবে, আমরা সবাই মানুষ, আমরা সবাই শিক্ষার্থী, আমরা সবাই ছাত্রছাত্রী, আমরা সবাই কিডস, আমরা সবাই অ্যাডাল্ট এটসেট্রা। তাহলে এই জায়গাটা যদি আমাদের চলে আসে, আমরা যদি এই জায়গাটাকে ভ্যালু দিতে পারি, তার মানে হচ্ছে আমাদের ট্রুলি ভ্যালু এডুকেশন ইমপ্লিমেন্ট হয়েছে। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, পাপিয়া বর্মন কিছু বলছো? আর কি কারোর না প্রশ্ন আছে? স্যার। ওকে, আচ্ছা, তাহলে এরপরে কি কনক্লুড করা যায়? একদম কি করা যায়? কনক্লুড করা যায়। হ্যাঁ, প্রায়। এবং না উজ্জ্বল, হ্যাঁ, প্লিজ। হ্যালো, হ্যাঁ, মজুমদার। একটু একটা জিনিস আমাদের স্টুডেন্টদের জন্যই। আমি সাধারণত আহ, আমি সাধারণত মানে অনলাইন মিটিং এ একটু কম থাকি, কারণ এই সন্ধ্যার সময়টা একটু ব্যস্ত থাকি। আমি এই বাইক চালাতে চালাতে শুনছিলাম ও, স্যারের আলোচনা, খুবই ভালো লাগলো। হ্যাঁ, তো একটা দোকানে বসে আমি ভাবলাম যে আপাতত আমার একটা জানার ছিল বা স্টুডেন্টদের জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যে আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ আছে, যে আমরা এটা জানি যে সাংস্কৃতিক মূল্যবোধে আমরা একে অপরের ধর্মের প্রতি সম্মান করব। তো
তো কোনো একটা নির্দিষ্ট কমিউনিটি বা নির্দিষ্ট ব্যক্তি যদি আমার অপর দিকে যে ব্যক্তি, সাপোজ আমি 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 হিন্দু, আমি আমার উল্টো দিকে একটা মুসলিম মানুষ আছে, তাকে আমি অসম্মান দিয়ে কথা বললাম, তার পরিপ্রেক্ষিতে যে যে মুসলিম ব্যক্তিরা আছে সে আমাকে কি বোঝাবে? কারণ এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটা মনে হয় স্টুডেন্টদের একটু জানা উচিত যে কেউ, সে হিন্দু মুসলিম খ্রিস্টান জন্য যে কেউ হতে পারে, কেউ যদি কারো ধর্মকে নিয়ে একটু অবমাননা করে তাহলে সে কিভাবে সেটাকে তাকে বোঝাবে? আমার মনে হয় যে স্টুডেন্টরা যদি একটু দু এক লাইনে আর কি, শর্টে খুব, জানি বিষয়টা খুব ব্রড, যদি একটু আর কি, যে স্টুডেন্টরা কিভাবে ওটাকে ঠেকাবে আর কি, যে না এরকম বলতে বলা যাবে না। প্রথমেই বিষয়টা হ্যাঁ, বললাম যে হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি এইজন্য প্রথমেই বিষয়টা বললাম যে ধরুন আমি একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি আমি ছাত্রছাত্রীদের বলি যে তোমরা সবাই চোখ বন্ধ করে মায়ের কথা চিন্তা করো না। আমি ছাত্রছাত্রীদের বললাম যে সবাই চোখ বন্ধ করো এবং মায়ের কথা কেউ চিন্তা করবে না। আচ্ছা, কেউ কি মা ছাড়া অন্য কারো কথা চিন্তা করবে? করবে না। পাল্টে যদি আমি একটু ঘুরিয়ে বলি যে তোমরা এখন সবাই বাবার কথা চিন্তা করো, তাহলে কি মা আসবে? এইটি হচ্ছে উত্তর। আমরা যদি সমাজের এই নেগেটিভ প্রভাব বিস্তারকারী শব্দগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করে পজিটিভে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু এই জায়গা থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসতে পারব। সেই জন্য পজিটিভ হতে হবে। যেখানে সমাজের নেগেটিভ প্রভাব পড়বে সেটাকে আমরা যথাসম্ভব দূরে সরিয়ে পজিটিভটাকে নিয়ে এগিয়ে যাব। এই হচ্ছে এর উত্তর, আর কিছুই না। ওটাই আর কি, মানে আমি এটা, মানে আমরা তো জানি, আমরা উজ্জ্বল জানে যে আমরা মিলেমিশে থাকি, কিন্তু বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট আর কি, তার প্রেক্ষিতে স্টুডেন্টরা যেন, তার মধ্যে তো বয়স অনেক কম, একদম, একদম, তো একদম। ওরা যেন একটু জানতে পারে, তাই আর কি প্রশ্নটা আমি রাখলাম আর কি। প্রশ্ন ছিল না, মানে ওদেরকে শোনানোর একটা ইচ্ছা ছিল আর একদম, কি। একদম। এই ঠিক এই আছে জন্য তো স্যার, আপনার থ্যাংক ইউ মিঠুন দা, আপনার যে আলোচনা আছে খুব ভালো লাগলো স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। না, ধন্যবাদ না, স্যার। এই যে আপনি যেটা বললেন না যে অনলাইনে কম থাকি, আমারও এই অনলাইনটা খুব একটা মানে পোষায় না বলা চলে আর কি। কারণ এই যে ইন্টারেকশন গুলো, এটা ফেস টু ফেস হলে যতটা ভালো হবে, এই অনলাইনে মানে এটা ভুতুড়ে ভুতুড়ে মনে হয় হয়। না আর কি, হুম, ওটাই। সেটাই আর কি। তো যাক, এটা একটা সৌভাগ্য যে এখানে বসেও আমরা মোটামুটি একটা ইন্টারেকশন করতে পারছি। দ্যাটস ওটাই। এনাফ। এই আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ঠিক ইউ আছে স্যার, সবাইকে। ভালো থাকবেন। ভালো একদম ভালো থাকবেন। থাকুন সবাই। ওকে মিঠুন দা। নমস্কার স্যার। হ্যাঁ তুহিন বলো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমার মানে পার্সোনালি ভাবে বলছি। নমস্কার স্যার, বলছি যে আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ। হুম। আহ, ভোটাধিকারের মাধ্যমে মানে রাজনীতির দিক থেকে একজন কেউ ভোটে জিতে তারপর মানে বড় পর্যায়ে বা প্রধানমন্ত্রী বা যে কোনো পর্যায়ে তারা থাকেন। তারপর তার মাধ্যমে দেশটা চলে। এরপর যে আমাদের দেশে রাজনীতি আসলো, তার কারণে সেটা থাকার কারণে ধর্মনিরপেক্ষতায় কতটা লাভ ক্ষতি এবং তার ধর্মনিরপেক্ষতায় ভূমিকা কি রাজনীতি? ধর্মনিরপেক্ষতায় রাজনীতির ভূমিকা কি? কতটা লাভ ক্ষতি আছে এটাতে? আরেকবার একটু বলো, আমি ঠিক ক্লিয়ার হতে পারলাম না প্রশ্নটাতে। স্যার মানে বিভিন্ন রাজনৈতিক দল আছে হুম। ভারতের মধ্যে, তাদের মধ্যে মধ্যে তুহিনের প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা আছে। তুহিনের প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। ও অ্যাকচুয়ালি যেটা জিজ্ঞাসা করতে চাইছে যে এই ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির প্রভাব। তুহিন, এক্স্যাক্টলি স্যার, সেটাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, যেমন আমি নেতাজি যে সুভাষচন্দ্র বোস আছে, ওনার আদর্শকে মানি যতটা সম্ভব। উনি যখন বলেছিলেন যে মানে আমাদের ধর্মকে রাজনীতিতে নিয়ে আসেন না, তার ফলে অনেক দেশের ক্ষতি হবে। আর সেই দিক থেকে বলতে গেলে যখন রাজনীতিতে ধর্মটা চলে এসেছে, অনেক ধর্ম দিয়ে তারা রাজনীতি করে, ঠিক আছে? তো এখন এখন বুঝতে পেরেছি তোমার পয়েন্ট, আমি সেই বুঝতে পেরেছি। শোনো, শোনো, শোনো। এখন তুমি যেটা বলতে চাইছো যে ধর্ম এবং রাজনীতি যেভাবে গুলিয়ে ফেলেছে সেটা সমাজের জন্য উপকারী হচ্ছে না অপকারী হচ্ছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, আই হ্যাঁ থিঙ্ক সো। স্যার, হ্যাঁ স্যার, এবং ভূমিকাটা
এখন প্রশ্ন হচ্ছে, দেখো, সংবিধানে বলা হচ্ছে পরিষ্কার ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা জানি যে সংবিধান হচ্ছে ভারতবর্ষের এমন একটা বিষয় বা বস্তু যাকে অমান্য করার বা অগ্রাহ্য করার ক্ষমতা কারোরই নেই। এইবারে একটা ঘটনা কি ঘটে যে থিওরি এবং প্র্যাকটিক্যাল সবসময় যে সব জায়গায় মিলে যায় সেটা কিন্তু নাও হতে পারে, একটু গ্যাপ থেকে যায়। তাহলে এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাকে মেটানোর নামই হচ্ছে ভ্যালু এডুকেশন। যদি আমাদের প্রপারলি ভ্যালু এডুকেশনটা সবার মধ্যে পৌঁছায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে এই গ্যাপটা মিটে যাবে এবং থিওরি এবং প্র্যাকটিক্যাল এক হয়ে যাবে। তখন দেখবে কোনো ধরনের রাজনীতির কোনো ধরনের প্রভাবই সেকুলারিজমের উপর পড়ছে না, সবাই সবাইকে সম্মান দিতে পারছে। তখন দেখবে ওই যে বাবা মায়ের কনসেপ্টটা বললাম, তখন ওই একটা বিষয় নিয়েই সবাই চলছে, ওই নেগেটিভটা নিয়ে কেউ আর ভাবছেই না বা ভাবার সময়ই পাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। সময় পাল্টাবে, সময় অনেক সময় থিওরি প্র্যাকটিক্যাল একটু গ্যাপ পড়ে সেটা আবার হয়তো কাছাকাছি আসবে, এইভাবে এগিয়ে চলবে। এবং আমাদেরকে কিন্তু এই চর্চাটা করে যেতে হবে এবং সমাজকে এটা বার্তাটা দিয়ে যেতে হবে যাতে করে আমরা এবং আমাদের আশেপাশের মানুষজন এবং পরবর্তী জেনারেশনের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে এবং সমস্ত প্রকার নেগেটিভিটি গুলো সরে যায়। এরই নাম শিক্ষা। আচ্ছা স্যার, মানে আমাদের রাজনীতির দিক থেকেই দেশটা চলে, ঠিক আছে? এরপর মানে রাজনীতি আসার পর ধর্মনিরপেক্ষতায় কতটা প্রভাব ফেলেছে? মানে আমরা এই ধর্মকে বিশ্বাস করব না, ওরা ওই ধর্মকে বিশ্বাস করবে না, এর ক্ষেত্রে কতটা প্রভাব পড়েছে রাজনীতি আসার পর? এটা তো একটা স্ট্যাটিস্টিক্যাল বিষয়, তাহলে একটুখানি স্ট্যাটিস্টিক্স দেখতে হবে যে কতটা প্রভাব বিস্তার করেছে। কিন্তু যদি আমরা একটা আইডিয়াল সিচুয়েশনে দেখি, এবং বাস্তবটা তো খুব কঠিন, কারণ হচ্ছে আমরা যতই ধর্মনিরপেক্ষর কথা বলি, যতই আমরা ডেমোক্রেসির কথা বলি, প্রকারান্তরে কিন্তু একটু অধর্মনিরপেক্ষ বা অগণতান্ত্রিক পদ্ধতি কোনো না কোনোভাবে চলে আসে। এখন আমাদের কাজ বা আমাদের বক্তব্য হচ্ছে যে এই ধরনের যে অরাজকতা বা যে ধরনের নেগেটিভ বিষয় আমাদের উঠে আসবে সেগুলোকে আমাদের সরিয়ে পজিটিভটা নিয়ে এগিয়ে যেতে হবে। এই হচ্ছে সে প্রভাব যতটুকুই পড়ুক না কেন, যদি সেটা পজিটিভ প্রভাব পড়ে অলওয়েজ উই ওয়ান্ট টু অ্যাকসেপ্ট, যদি সেটা নেগেটিভ প্রভাব পড়ে আমাদেরকে সেটা জাজ করে বেঁচে ফেলে দিতে হবে। আচ্ছা এই স্যার। দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে, আমাদের বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে এই দায়িত্ব নিতে হবে এবং জানতে হবে যে কার প্রভাব কতটা পড়ছে। যে ধরো এই যে ধর্মের প্রভাব রাজনীতিতে কতটা পড়ছে, যদি সেটা আমাদের নেগেটিভ প্রভাব পড়ে সেটা কিন্তু আমাদের বোঝার দায়িত্ব আমাদেরই নিতে হবে, চর্চার দায়িত্ব আমাদেরই নিতে হবে। কারণ আমরা শিক্ষার্থী, আমরা শিখতে চাই এবং আমরা নেগেটিভ পজিটিভ শিখতে চাই। নেগেটিভ পজিটিভ শিখে পজিটিভ নেব, নেগেটিভ ছেড়ে দেব, এই বিচারকরণের ক্ষমতাটা আমাদের মধ্যে চর্চা এবং প্র্যাকটিস করা উচিত। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ ইউ সবাইকে। তুহিন। এই নিয়ে স্যার উজ্জ্বল স্যার, হ্যাঁ, স্যার উজ্জ্বল স্যার, বলো বলো। স্যার বলতে যে কি, স্যার এই স্যারের আজকে খুব ভালো লাগলো বৈঠকটা আর কি। আচ্ছা, আরেকদিন আমরা শোনার চেষ্টা করব। একদম একদম। থ্যাংক ইউ স্বরূপ। এই ক্লাসে একটাই আমি স্টুডেন্ট খুঁজে পেলাম, খুব ভালো লাগলো। স্যার আপনি কি না না, স্যার হয়তো এখন আছি তো। আসলে চঞ্চল ঘোষ হ্যাঁ স্বরূপের মানে প্রকৃতিটাই এরকম, ওর প্রচুর কিউরিসিটি। ও আসলে সবসময় মানে কিউরিয়াস থাকে, ও সবসময় জানতে চায়। এটা আমার স্বরূপের খুব ভালো লাগে। বাকিরাও জানতে চায়, কিন্তু আসলে বেশিরভাগ জন ভয় পায় যে আমি ভুল কিছু প্রশ্ন করে ফেললাম না তো, বা অনেকে লজ্জাও পায়। স্বরূপ সেইগুলো বিসর্জন দিয়েই সে নিজের মনের কথাটা ব্যক্ত করে। যাই হোক, আমি এখানে উপস্থিত সমস্ত আহ, প্রিয় শিক্ষার্থী যারা, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি, এবং আন্তরিক কৃতজ্ঞতা এবং আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি আজকের আলোচক, আজকের এই ক্লাসের বক্তা
ডক্টর মোজাফফর আনসারী মহাশয়কে। উনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের এই ক্লাসটা নিলেন। আমি আন্তরিকভাবে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি ভীষণ ব্যস্ত আছেন, তারপরেও এই ক্লাসের জন্য যে সময় দিলেন এটার জন্য সত্যি আমরা অভিভূত। যাই হোক, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আমাদের আগামীকালকেও একটা ক্লাস, শুভরাত্রি সবাইকে। আগামীকালকেও একটা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ভালো থাকবেন। হ্যাঁ, শুভরাত্রি। এই অ্যাডন কোর্সের ক্লাসটা এটা আপ টু 3rd জুন অবধি চলবে, এবং যেদিন যেদিন ক্লাস থাকবে এটার আমি যদি অফলাইন ক্লাস হয় সেটাও অফলাইনে হবে। অনলাইন ক্লাস থাকলে বিশেষ করে তোমাদের গ্রুপে লিংক সহ জানিয়ে দেওয়া হবে যে আজকে কোন স্যারের ক্লাস আছে। এইভাবে দিয়ে সবাই একটু টাইমলি জয়েন করবে, ঠিক আছে? কারণ ঠিক আছে স্যার। একটা বাইরে থেকে একজন স্যার ক্লাস নেবেন, অথচ তোমরা থাকলে না, বা তোমরা কোনো